আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এইচএসসি 25 ইয়ার ফাইনাল স্পেশাল কোর্সের আজকের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আশমাল আমিন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এইচএসসির একটা গুরুত্বপূর্ণ টপিক, ইংলিশ সেকেন্ড পেপারে সেন্টেন্স কানেক্টর, যেটা নিয়ে স্টুডেন্টরা অনেক বেশি প্রবলেম ফেস করে। সেই টপিকটা আমরা অত্যন্ত সহজভাবে আজকের এই ক্লাসের মধ্যে সলভ করে দিব। পার্ট 1। আমার সাউন্ড যদি ক্লিয়ারলি শোনা যায় তাহলে কমেন্টে জানাও, আমি খুব শীঘ্রই ক্লাসটা শুরু করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস নিয়ে। এটা এইচএসসি বেসের একটা গুরুত্বপূর্ণ টপিক। বিশেষ করে তোমরা যারা এইচএসসি 25 বেসের শিক্ষার্থী রয়েছে, তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে এই টপিকটা আছে। তো আমরা যখন যে কোনো লাইভ ক্লাস করাই, ফ্রি ক্লাস করাই বা যে কোনো ধরনের ক্লাস করাই, সাধারণত সহজ টপিকগুলাই বেশি ধরা হয়। তো এই টপিকটা মানে খুব কম করানো হয়। এই জন্য আজকে আমরা এই টপিকটা ক্লাস করাবো এবং তোমাদের যে কোনো ধরনের প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে। এবং এইটা একটু কয়েকটা হয়তো বা সেকেন্ড পার্টও থাকতে পারে, যদি আজকে ক্লাসে কমপ্লিট করতে না পারি তাহলে সেকেন্ড ক্লাস। যদিও আমি সেন্টেন্স কানেক্টরের যে লেকচার শিটটা সাজিয়েছি আমার গ্রামার ভ্যাকসিন বইয়ের জন্য, সেইখানে বেসিক থেকে শুরু করে অনেকগুলো বিষয় ইনক্লুড করেছি। তো সব হয়তো বা এই শর্ট ক্লাসের মধ্যে সম্ভব হবে না, যতটুকু দরকার সেটা আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আর এইটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর হইলে এইটাকে মূলত লিঙ্কিং ওয়ার্ডস বলা হয় এগুলোকে, ঠিক আছে? এই টপিকটার মূল নাম হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস কি? লিঙ্কিং শব্দটা আসছে লিঙ্ক থেকে। লিঙ্ক লিঙ্ক মানে হচ্ছে সংযুক্ত করা, কানেক্ট করা। তাহলে এই লিঙ্কিং ওয়ার্ডস মানে সংযুক্ত করে যে শব্দগুলো, সেগুলো নিয়েই হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস এর আলোচনার বিষয়। তো এই লিঙ্কিং ওয়ার্ডসটা হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? যদি বলা হয় লিঙ্কিং ওয়ার্ডস কয় প্রকার, তাহলে হচ্ছে 3 ধরনের লিঙ্কিং ওয়ার্ডস আমরা সাধারণত দেখতে পাই। 1 নম্বর হচ্ছে কনজাংশন। কারণ এটা একটু ক্লিয়ার করে, এটা বেসিক আলোচনা যে কনজাংশন। আমরা অনেকেই সেন্টেন্স কানেক্টর বলতে শুধু কনজাংশনসকে বুঝি। মূলত সেন্টেন্স কানেক্টর মানে শুধু কনজাংশনস না, এই লিঙ্কিং ওয়ার্ডের একটা পার্ট হচ্ছে কনজাংশন।
তারপর হচ্ছে এটার আরেকটা পার্ট হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস। তাহলে একটা হচ্ছে কনজাংশনস আর একটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। 3 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেটরস। সাবঅর্ডিনেটরস তাহলে এই 3 প্রকার হচ্ছে। ওই পাশে কি দেখা যায় লেখা? আচ্ছা, ওই পাশটা একটু কম দেখা যাচ্ছে, এইটা আমি ইয়ে করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে সাবঅর্ডিনেটরস। এটা একটু এই পাশে লিখি, তোমরা যারা দেখতে পাচ্ছ না। সাবঅর্ডিনেটরস এর এই তিনটেই হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, এগুলোর দ্বারাই হচ্ছে সেন্টেন্সকে লিংক করা হবে। সেন্টেন্স কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ড, সাবঅর্ডিনেটরস, কনজাংশন, সেন্টেন্স কানেক্টর, এই তিনটা সমন্বয় হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড গুলো গঠিত হয়। এন্ড বলতে পারো এটা রেফারেন্স কি? এটা রেফারেন্স হচ্ছে এইচএসসির যে টেক্সট বুকটা আছে গ্রামারের, সেখানে এটা এইভাবে উল্লেখ করা আছে। আমরা সেটার আলোকে শিখবো। প্রথমে কনজাংশন সম্পর্কে একটু ধারণা দিই, কনজাংশনটা কি, তারপর সেন্টেন্স কানেক্টরটা কি সেটা একটু ধারণা দিব, সাবঅর্ডিনেটরস কি সেটা একটু ধারণা দিয়ে আমরা হচ্ছে সেন্টেন্স কানেক্টরের মূল আলোচনায় চলে যাব। তাহলে প্রথম আসে কনজাংশন গুলো একটু দেখে নিই। পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে কনজাংশন। এই কনজাংশন শব্দটা হচ্ছে কনজাং থেকে, কনজাং মানে সংযুক্ত করা। যেই সমস্ত শব্দ দুইটা শব্দকে অথবা দুইটা বাক্যকে সংযুক্ত করে সেটাই হচ্ছে কনজাংশন। এটা তোমরা সংজ্ঞার মধ্যে জানো। সেই কনজাংশন গুলো হচ্ছে যে এই সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। এই কনজাংশন আবার দুই প্রকারের আছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটরস তো আমরা আলাদাভাবে শিখবো, আর কোঅর্ডিনেটর কনজাংশন যেগুলো, কোঅর্ডিনেটিং কনজাংশন সেগুলো স্পেসিফিক ভাবে সেন্টেন্স কানেক্টরের মধ্যে ব্যবহৃত হয় লিঙ্কিং ওয়ার্ড হিসাবে। তো আমি একটা এক্সাম্পল দেই কনজাংশনটা বোঝানোর জন্য। মনে করো আমি লিখলাম যে রহিম এন্ড করিম আর ফ্রেন্ডস। এখন রহিম হচ্ছে একটা নাউন, করিম হচ্ছে একটা নাউন। আগে বেসিকটা বুঝো, পরে ডিটেলসে যাচ্ছি। রহিম হচ্ছে একটা নাউন, করিম হচ্ছে একটা নাউন, তাহলে দুইটাই নাউন। এই দুইটা নাউনকে সংযুক্ত করেছে হচ্ছে অ্যান্ড, এই জন্য এই অ্যান্ডটাকে বলা হয় কনজাংশন। এই অ্যান্ডটার নাম কি? কনজাংশন। এখন দেখো এই যে নাউন, এটা হচ্ছে একটা শব্দ করিম, রহিম একটা শব্দ, করিম একটা শব্দ, দুইটা শব্দকে সংযুক্ত করেছে অ্যান্ড, এইটা একটা কনজাংশন। এবার যদি আমরা একটু আরেকটু ডিটেলস এক্সাম্পল দিই তাহলে দেখো successful students work hard, successful students work hard and they দেখো সাকসেসফুল স্টুডেন্টস ওয়ার্ক হার্ড, সফল শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে, এন্ড এবং দে অর্গানাইজ দেয়ার টাইম, তারা তাদের সময়কে সংঘবদ্ধ করে প্রপারলি, যথাযথভাবে তাদের সময়কে কাজে লাগায়। তাহলে দেখো এই যে সাকসেসফুল স্টুডেন্টস ওয়ার্ক হার্ড, সফল শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে, এইটা একটা ক্লজ। ক্লজ কাকে বলে? যেটাতে কয়েকটা শব্দ থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটা একটা ক্লজ। তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে একটা ক্লজ। আবার দে অর্গানাইজ দেয়ার টাইম প্রপারলি, এখানেও দে হচ্ছে সাবজেক্ট, অর্গানাইজ হচ্ছে ভার্ব, সাবজেক্ট আছে, ভার্ব আছে, কতগুলো শব্দ আছে, তাহলে এটা একটা ক্লজ। তাহলে এই যে দুইটা ক্লজকে সংযুক্ত করছে কি? এই যে অ্যান্ড সংযুক্ত করছে, এই জন্য অ্যান্ড হচ্ছে এখানে কনজাংশন। কনজাংশন তাহলে অ্যান্ড হচ্ছে কনজাংশন। তাহলে দুইটা ক্লজকে সংযুক্ত করতে পারে অথবা দুইটা শব্দকে সংযুক্ত করতে পারে, তাকে হচ্ছে কি বলা হবে? কনজাংশন বলা হবে। আশা করি তোমরা সবাই কনজাংশনটা বুঝতে পারছো। এইবার সেন্টেন্স কানেক্টরটা আমরা একটু পরে আলোচনা করব, এর আগে আমি সাবঅর্ডিনেটরসটা কি সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, কনজাংশন বুঝছো কিনা সবাই? সি ডান লেখো তো।
কনজাংশন যদি বুঝে থাকো তাহলে সবাই সি ডান লেখো, সি ডান, তাহলে বুঝবো যে তোমরা বুঝছো। সি ডান লিখো, কনজাংশন যদি বুঝে থাকো সবাই সি ডান লিখো। ওকে, আচ্ছা তাহলে সি ডান হয়েছে। এরপর আমরা 2 নম্বর সেন্টেন্স কানেক্টর গুলো আলোচনা করি, শেষে সাবঅর্ডিনেটিংটা দেখবো। তাহলে সেন্টেন্স কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস এইটা কি দেখো, সেন্টেন্স কানেক্টরস যে সেন্টেন্স কে কানেক্ট করে যেগুলো, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে কোনো ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বুঝাইতে, যেমন ধারাবাহিকভাবে অনেকগুলো কাজ হয় না, যেমন তুমি মনে করো সকালে ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠে তুমি ব্রাশ করছো, ফ্রেশ হইছো, তারপরে নামাজ পড়ছো, নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করছো, কোরআন তেলাওয়াত করার পরে তুমি বাসায় পড়াশোনা করছো, তারপর নাস্তা করছো, নাস্তা করে গোসল করছো, গোসল করার পরে তুমি স্কুলে বা কলেজে গেছো। এই যে ঘটনার ধারাবাহিকতা একটার পর একটা হয়েছে, এই ধারাবাহিকতা, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কি কি কনজাংশন ব্যবহৃত হইতে পারে সেটার আমরা একটা এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা শিখবো। আমি আর নোট মানে ব্যাখ্যাগুলো লিখে দিচ্ছি না, ওগুলো লিখলে প্রচুর সময় লাগবে, ওটা লেকচার শিট দিয়ে দিব আমি। যেমন দেখো, I will be very busy today. I will be very busy today, আমি আজকে খুব বেশি ব্যস্ত থাকবো। Then I will pay the school fee. এগুলো শূন্যস্থান দিয়ে রাখি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। I need to go to the market. I need to go to the market to buy some apples. এই দেখো একটা, এটা একটু লিখতে সময় লাগে, বাট এখন দেখো এটা হচ্ছে ঘটনার ধারাবাহিকতা। এই রুলটার নাম হচ্ছে ঘটনার ধারাবাহিকতা। ঘটনার ধারাবাহিকতা বুঝাইতে এগুলো ব্যবহৃত হবে। দেখো, আই উইল বি ভেরি বিজি টুডে, আমি আজ খুব ব্যস্ত থাকবো। কি জন্য ব্যস্ত থাকবো সেটা ব্যাখ্যা দিচ্ছি। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, টু দ্য ব্যাংক, ব্যাংকে যেতে হবে। টু ড্র, তুলতে, সাম মানে কিছু টাকা তুলতে আমাকে যাইতে হবে। প্রথমে হচ্ছে এই কাজ, প্রথমে আমাকে এই কাজটা করতে হবে। তারপর কি করতে হবে, আই উইল পে, আমাকে আমি পরিশোধ করবো দ্য স্কুল ফিজ, স্কুল ফি পরিশোধ করবো, ফুল স্টপ, শেষ। এরপর আরেকটা কাজ করবো, আই নিড টু গো টু দ্য মার্কেট, মার্কেটে যেতে হবে, যাওয়া প্রয়োজন, টু বাই সাম অ্যাপলস, কিছু আপেল কেনার জন্য, তারপর আমাকে মার্কেটে যেতে হবে। তাহলে কাজ কয়টা এখানে, 3টা কাজ। কি কি, 1 নম্বর হচ্ছে তাকে ব্যাংকে যেতে হবে, 1 নম্বর কাজ হচ্ছে তাকে ব্যাংকে যেতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে স্কুল ফি পরিশোধ করতে হবে, স্কুল ফি পরিশোধ করতে হবে। 3 নম্বর হচ্ছে আপেল কিনতে হবে, আপেল কিনতে হবে। তাহলে 3টা কাজ যদি এরকম হয়, প্রথমটার ক্ষেত্রে আমরা দিতে পারি এট ফার্স্ট। কি দিতে পারি, এট ফার্স্ট। আই উইল বি ভেরি বিজি টুডে, আমি আজ খুব ব্যস্ত থাকবো, এট ফার্স্ট প্রথমত, অথবা ফার্স্টলিও দিতে পারো। ফার্স্টলি দিলে অবশ্য পরে ধারাবাহিকভাবে সেকেন্ডলি, থার্ডলি দিতে হবে। তো আমাদের তো 3টা কাজের জন্য সেকেন্ডলি, থার্ডলি না দিয়ে এট ফার্স্ট দেওয়াটাই ভালো। এট ফার্স্ট প্রথমত, আই হ্যাভ টু গো টু দ্য ব্যাংক, আমাকে ব্যাংকে যেতে হবে, টু ড্র সাম মানি, কিছু টাকা তোলার জন্য। তারপর আমি কি করব, টাকা যখন তুলবো দেন, আমি দিতে পারি এখানে দেন। তারপর আই উইল পে দ্য স্কুল ফিজ, আমি স্কুলের ফি পরিশোধ করব।
প্রথমত আমি কলেজে আমি হচ্ছে কিছু টাকা তোলার জন্য ব্যাংকে যাব, তারপর আমি স্কুলের বেতন পরিশোধ করব, তাহলে একটা কাজ। তারপর দ্বিতীয় ক্ষেত্রে দেন ব্যবহার করছি। এরপর হচ্ছে আই নিড টু গো টু দ্য মার্কেট, আমাকে মার্কেটে যেতে হবে টু বাই সাম অ্যাপলস, কিছু আপেল কেনার জন্য। এই কাজটার পরে, তাহলে এই কাজটার পরে হইলে আমরা এখানে দিতে পারি আফটার দ্যাট। তারপরে আফটার মানে পরে, দ্যাট মানে ওই যে আগে যে কাজটা করছি সেটা। আফটার দ্যাট তারপরে আই নিড টু গো টু দ্য মার্কেট টু বাই সাম অ্যাপলস, তারপরে আমাকে আপেল কেনার জন্য বাজারে যেতে হবে। তাহলে কোনো ঘটনার ধারাবাহিকতা বুঝাইতে প্রথমটার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট, এরপরে যখন এর পরবর্তী বুঝাবে তখন দেন বা আফটার দ্যাট ব্যবহৃত হইতে পারে। আর যদি তুমি ধারাবাহিকভাবে লেখো অনেকগুলো কাজ, তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি এভাবে করতে পারো। শেষেরটার ক্ষেত্রে টু কনক্লুড ব্যবহার করতে পারো। আমরা আস্তে আস্তে যাবো। তাহলে এটা হচ্ছে রুল 1। এই রুল 1টা হচ্ছে ধারাবাহিকতার ক্ষেত্রে। এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা R1 ডান লেখো তো। R1 ডান মানে রুল 1 ডান হয়েছে, এটা লেখো তো সবাই। আচ্ছা, ডান পাশে দেখা যাচ্ছে না, আমি খেয়াল করি নাই, একটু এই পাশে নিয়েছে। হ্যাঁ, এখন দেখা যাবে। ওকে, তাহলে এটা R1 ডান। এরপর আমরা 2 নাম্বার নিয়ে আমরা যাচ্ছি। রুল 2 হচ্ছে রুল 2, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করতে। অতিরিক্ত তথ্য প্রদান করতে। অতিরিক্ত তথ্য প্রদান করতে যেই সমস্ত কানেক্টরস গুলো ব্যবহৃত হয় সেগুলো কি এন্ড ব্যবহার হয় অতিরিক্ত তথ্য দিতে। বোথ ডট ডট এন্ড ব্যবহার হবে। এইটা হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এই কানেক্টরস গুলো ব্যবহৃত হইতে পারে। আরো হইতে পারে, আমরা একটা একটা করে শিখব। প্রথম আমরা এন্ড কোথায় ব্যবহার হয়, এটা তো একটা কানেক্টর বা কনজাংশন। এটা কোথায় ব্যবহার হয়, দুইটা জিনিসকে সংযুক্ত করার জন্য এন্ড ব্যবহৃত হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, হি ওয়েন্ট টু মার্কেট। হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল, এন্ড বট আ শার্ট, এবং একটা শার্ট কিনেছিল। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল, এন্ড বট আ শার্ট, এবং একটা শার্ট কিনেছিল। তাহলে এখানে দেখো এই যে এন্ড ব্যবহার হয়েছে। মার্কেটে যে গেছে, মার্কেটে যাওয়ার পরে সে কি কিনেছিল, কি করেছিল, একটা শার্ট কিনেছিল। অতিরিক্ত তথ্য দিচ্ছে না? তাহলে এরকম এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য এন্ড ব্যবহার হয়, দুইটা সমজাতীয় জিনিসকে সংযুক্ত করতে। সমজাতীয় কি, এই যে হি ওয়েন্ট টু মার্কেট, এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হি বট আ শার্ট, এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দুইটাই ফার্স্ট ইনডিফিনিট। সমজাতীয় জিনিসকে সংযুক্ত করার জন্য এন্ড ব্যবহার হয়েছে। কি ব্যবহার হয়েছে, এন্ড ব্যবহার হয়েছে। তারপরে আরেকটা এক্সাম্পল তোমরা দেখতে পারো, শি came to my house, she came to my house, সে আমার বাসায় এসেছিল, and attended হবে, attended, এটা D, attended, and attended, A-T-T-E-N-D-E-D, attended। তাহলে সে আমার বাসায় এসেছিল and attend করেছিল কোথায়, my birthday party, my birthday party। তো দেখা যায় এই জন্য নিচে লিখলাম my birthday party। তাহলে she came to my house, সে আমার বাসায় এসেছিল, and এবং attended, she attended, এখানে সাবজেক্ট উজ্জ্বল আছে, এখানে মূলত she আছে। she attended my birthday party, সে আমার বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করেছিল। তাহলে এই যে একটা ক্লজ, এই একটা ক্লজ, সে বাসায় এসে কি করছে, অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে যে সে বাসায় এসে আমার বার্থডে পার্টিতে যোগদান করেছিল। তাহলে এই অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এখানে এন্ড ব্যবহার হয়েছে। আই থিঙ্ক যে সবাই বুঝতে পারছো। এবার এই এন্ড এর সাথে যদি আমরা বোথ লাগাই দিই, এর আগে যদি আমরা একটা শব্দ যুক্ত করে দিই বোথ ডট ডট এন্ড, এই বোথ ডট ডট এন্ড কোথায় ব্যবহার হয়, দুইটা ব্যক্তি কাজ করছে তাদের দুইজনকে যদি বুঝায় সেই ক্ষেত্রে বোথ ডট ডট এন্ড ব্যবহৃত হয়। দুইজনকেই বুঝাইলে, উভয়কে বুঝাইলে বোথ ডট ডট এন্ড। যেমন দেখুন আমি বলতে পারি বোথ রহিম and Karim, both Rahim and Karim speak English,
ইংলিশ ওয়েল। বোথ রহিম অ্যান্ড করিম স্পিক ইংলিশ ওয়েল। রহিম এবং করিম উভয় ইংরেজিতে ভালো কথা বলতে পারে। আচ্ছা দেখো, এই সেন্টেন্সটা ছিল মূলত এরকম যে রহিম স্পিক্স ইংলিশ ওয়েল। রহিম ইংরেজিতে কথা বলতে পারে, করিম স্পিক্স ইংলিশ ওয়েল। করিম ইংরেজিতে কথা বলতে পারে, রহিমও বলতে পারে, করিমও বলতে পারে। দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করার জন্য আমরা ব্যবহার করছি বোথ ডট ডট অ্যান্ড। মানে কি, বোথ রহিম অ্যান্ড করিম, রহিম এবং করিম উভয়ে স্পিক ইংলিশ ওয়েল, ইংরেজিতে কথা বলতে পারে। বোথ রহিম অ্যান্ড করিম স্পিক ইংলিশ ওয়েল। রহিম এবং করিম উভয়ে ইংরেজিতে কথা বলতে পারে। সবাই কি বুঝতে পারছো এটা? সবাই কি বুঝতে পারছো কিনা এটা? তাহলে রহিমও ইংরেজিতে কথা বলতে পারে, করিমও ইংলিশে কথা বলতে পারে। এখানে কিন্তু রহিম শুধুমাত্র না, করিমও কথা বলে। তাহলে এই দুইটার ক্ষেত্রে কি ব্যবহার হবে? দুইজনে যদি উভয়ে কাজটা করে সেখানে বোথ ডট ডট অ্যান্ড। আর আমরা এটা যদি নেগেটিভ করি তাহলে নট অনলি রহিম বাট অলসো করিম স্পিক্স ইংলিশ ওয়েল। শুধুমাত্র রহিম না, করিমও ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে দুইজনের উভয়ে যদি কাজটা করতে পারে সেখানে বোথ ডট ডট অ্যান্ড ব্যবহার হয়। সবাই যদি বুঝে থাকো তাহলে ইয়েস লেখো তো, ইয়েস। এই প্রচুর জল থুপার বাতাস হচ্ছে, এই জন্য সাউন্ড হচ্ছে, সরি। আচ্ছা দেখো, এই যে বোথ ডট ডট অ্যান্ড, এইটারে যদি আমরা নেগেটিভ করি তাহলে বোথের পরিবর্তে হচ্ছে নট অনলি, অ্যান্ড এর পরিবর্তে হচ্ছে বাট অলসো। বাট অলসো ব্যবহার, নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার। এই সেম জিনিসটা এটাও অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি রহিম লাইকস, রহিম পছন্দ করে, কি পছন্দ করে? নট অনলি টি, রহিম শুধুমাত্র চাই পছন্দ করে না, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বাট অলসো কফি। রহিম শুধুমাত্র চাই পছন্দ করে না, সে কফিও পছন্দ করে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে নট অনলি ব্যবহার করা হয়েছে আর বাট অলসো ব্যবহার করা হয়েছে। রহিম লাইকস নট অনলি টি বাট অলসো কফি, শুধুমাত্র চাই পছন্দ করে না, কফিও পছন্দ করে। তার মানে চায়ের ব্যাপারেও সে পজিটিভ, কফির ব্যাপারেও সে পজিটিভ। তাহলে দুইটাই পছন্দ করে, দুইটা উভয়টাই যদি পছন্দ করে সেক্ষেত্রে নট অনলি বাট অলসো দিতে হয়। আর তুমি যদি নেগেটিভ না করে অ্যাফার্মেটিভে করো তাহলে দিবা বোথ ডট ডট অ্যান্ড। তাহলে কি হবে? রহিম লাইকস বোথ টি অ্যান্ড কফি, রহিম চা কফি উভয়ে পছন্দ করে। তাহলে দুইটার উভয়ে পছন্দ করে এরকম বুঝাইলে বোথ ডট ডট অ্যান্ড ব্যবহার হবে। আর এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করবো তখন নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। রহিম লাইকস নট অনলি টি বাট অলসো কফি, শুধুমাত্র চাই পছন্দ করে না, সে কফিও পছন্দ করে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? তোমরা যদি কোনো কিছু না বুঝো তাহলে কমেন্ট করবা, আমি রিপ্লাই দিব। আমি এইখান থেকে ওই কম্পিউটার স্ক্রিনে চেক করে দেন ওটা আবার বুঝাই দিব, না বুঝলে প্রশ্ন করবা। তাহলে আমরা নট অনলি বাট অলসো শেষ হয়েছে। অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস আমরা শিখবো, ঠিক আছে? এবার অর এর ব্যবহার। অর এর ব্যবহার আসে, অর কোথায়? অর হচ্ছে যে বিকল্প, অথবা বুঝায়, বিকল্প বুঝাইতে, কোনো কিছুর বিকল্প। অর মানে কি? অথবা না? অর মানে হচ্ছে অথবা। তো অথবা কখন আমরা বলি? রহিম আর করিম, রহিম অথবা করিম। তাহলে যেই কোনো একজন, রহিমের বিকল্প করিম, এই বিকল্প বুঝাইতে অর ব্যবহার হয়। যেমন আমি বলবো আই উইল টেক, আমি নিব মিল্ক অর টি। আই উইল টেক মিল্ক অর টি, আমি হয় মিল্ক নিব নাহলে চা নিব, ঠিক আছে? তাহলে এই যে মিল্ক দুধ অথবা হচ্ছে কি টি, দুইটা যে কোনো একটা নিবে, দুইটা নেওয়ার কিন্তু সম্ভব নয়। এর আগেরটা আমরা শিখছি নট অনলি বাট অলসো অথবা বোথ ডট ডট অ্যান্ড ডি, দুইটাই। কিন্তু দুইটা যদি একটা করো তাহলে সেক্ষেত্রে অর ব্যবহার করতে হবে। যেমন আই উইল টেক মিল্ক অর টি, আমি হয় মিল্ক নিব নাহলে আমি চা নিব। তাহলে দুইটা যে কোনো একটা নিলে
আমরা কি ব্যবহার করব? অর ব্যবহার করব। আশা করি বুঝতে পারছো। এই অর রিলেটেড আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আইদার ডট ডট অর। আইদার ডট ডট অর, এটা কি? এইটাও সেম বিষয়। আইদার ডট ডট অর মানে দুইটা জিনিসের যে কোনো একটাকে বুঝাইতে আমরা আইদার ডট ডট অর ব্যবহার করি। দুইজনের যে কোনো একজনকে, হয় এইটা নইলে ওইটা, এরকম ক্ষেত্রে। যেমন দেখো, আইদার ইউ অর ইউর ব্রাদার। আইদার ইউ অথবা ইউর ব্রাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ওইদিকে যদি না লেখা দেখা যায় তাহলে বুঝে নেব এটা দ্য ওয়ার্ক ছিল। আইদার ইউ হয় তুমি, অর ইউর ব্রাদার নাহলে তোমার ভাই, হ্যাজ ডান দ্য ওয়ার্ক কাজটি করেছে। তাহলে দেখো এখানে আইদার আছে, আর আছে কি? অর আছে। আইদার ডট ডট অর, এখানে একটা সাবজেক্ট, এইখানে একটা সাবজেক্ট। এই ইউ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, আবার ইউর ব্রাদারও হচ্ছে সাবজেক্ট। তাহলে আইদার ডট ডট অর এর ক্ষেত্রে দুইটা সাবজেক্ট থাকে। ভার বসে সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী, এটা তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফ্রম ভার্বে শিখবা। দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে, যেমন ইউর ব্রাদার সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বসছে সিঙ্গুলার। কিন্তু এই অর আইদার ডট ডট অর মানে কি বুঝাচ্ছে? হয় তুমি নাইলে তোমার ভাই, যে কোনো একজন কাজটাই করছে। দুইজন না, কিন্তু দুইজন হইলে দিতাম বোথ ইউ অ্যান্ড ইউর ব্রাদার হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দুইজনের একজন যদি কাজটা করে তখন আইদার ডট ডট অর দিতে হয়। আইদার ইউ অর ইউর ব্রাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হয় তুমি নাইলে তোমার ভাই কাজটা করেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। আমি একটু পরেই একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দিব তোমাদেরকে সলভ করার জন্য। তোমরা কি আইদার ডট ডট অর বুঝছো কিনা? ই ডান লেখো তো ভাই, ই ডান লেখো তো। আইদার ডট ডট অর যদি বুঝে থাকো ই ডান লিখো। যদি আইদার ডট ডট অর এটা বুঝে থাকো তাহলে ই ডান লিখো তো। দেখো আইদার ডট ডট অর এটা আমরা শিখেছি, দুইজনে যে কোনো একজন হইলে আইদার ডট ডট অর ব্যবহৃত হয়। এখন দুইজনে যদি কেউই কাজটা না করে তখন কি বসবে সেটা একটু দেখাই, পরে প্রশ্ন সলভ করতেছি। দুইজনের যদি কেউই কাজটা না করে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো নাইদার। নাইদার ডট ডট নর, আইদার ডট ডট অর আর নাইদার ডট ডট নর। ঠিক আছে, আইদার ডট ডট অর মানে হচ্ছে যে কোনো একজন কাজ করেছে, আর নাইদার ডট ডট নর মানে দুইজনের কেউই কাজটা করে নাই, দুইজনের কেউই না। যেমন দেখো, আমরা আগে সেন্টেন্সটাকে যদি এইভাবে লিখি, নাইদার ইউ নর ইউর ব্রাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক। নাইদার ইউ, এখানে নাইদার আছে আর এখানে আছে নর। নাইদার থাকলেই নর বসবে, এটাও শূন্যস্থানে আসে। হয় নাইদারের পরে অর নর অপশন দিয়ে রাখবে, তোমাকে নর দিতে হবে। নাইদার ডট ডট নর, এইখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে হচ্ছে ইউর ব্রাদার। তাহলে তুমি এবং তোমার ভাই কেউই কাজটা করো নাই। দুইজনের যদি কেউই কাজটা না করে মানে ইউর ব্রাদার সেও কাজের ক্ষেত্রে নেগেটিভ, ইউ এটাও নেগেটিভ, তাহলে দুইটাই নেগেটিভ, কেউ কাজ করে নাই। এই ক্ষেত্রে হচ্ছে নাইদার ডট ডট নট। তাহলে আমি এই পর্যন্ত তিনটা জিনিস আলোচনা করছি, গুরুত্বপূর্ণ খুবই। একটা হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড, আমি আরেকটা আলোচনা করেছি তোমাদেরকে আইদার ডট ডট অর, আমি আরেকটা আলোচনা করেছি নাইদার ডট ডট নর। এই বোথ ডট ডট অ্যান্ড এর ক্ষেত্রে দুইটাই পজিটিভ, দুইটাই কি পজিটিভ, দুইজনেই কাজটা করছে। আর আইদার ডট ডট অর এর ক্ষেত্রে হচ্ছে যে কোনো একজন কাজটা করছে, একটা পজিটিভ। আর নাইদার ডট ডট নর এর ক্ষেত্রে হচ্ছে দুইটাই নেগেটিভ, দুইজনের কেউই কাজটা করে নাই। বোথ ডট ডট অন মানে রহিম করিম দুইজনেই কাজ করছে, আইদার রহিম অর করিম যে কোনো একজন কাজ করেছে। নাইদার ডট ডট নর এর ক্ষেত্রে রহিমও কাজ করে নাই, করিমও কাজ করে নাই। এই এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করছি, এতক্ষণ পর্যন্ত এটা যদি বুঝে থাকো তাহলে ইয়েস লেখো তো। ইয়েস না, ইয়েস তো লিখছো, ক্লিয়ার লেখো। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছি এটা যদি বুঝে থাকো সবাই ক্লিয়ার লেখো, আর না বুঝলে আনক্লিয়ার লেখো। হ্যাঁ, আরেকবার একটু বুঝেন, এটা এই জন্য আরেকবার বুঝাই দিছি যাতে করে তোমরা ভালো করে বুঝো।
আচ্ছা, যদি বুঝে থাকে, আমি এখন অ্যাডমিশনের একটু টেস্ট করাই নেই যে তোমরা অ্যাডমিশনের জন্য আসলে কতটুকু পারফেক্ট। কয়েকটা প্রশ্ন দিব, দেখি তোমরা পারো কি। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করছি এই এর থেকে আলোচনা একটা প্রশ্ন দিচ্ছি, দেখি তোমরা আনসার দাও। হি ran fast, he could not get the bus. So, he could get the bus. Laced and but yet, এই প্রশ্নটার উত্তর লেখো তো তোমরা। এ বি সি ডি লিখে অ্যান্সার লিখো তো কোনটা হবে। হি ran fast, he could get the bus, এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার লেখো তো সবাই। দেখি আনসার গুলো লিখো তো পারো কিনা। সবাই হচ্ছে যে সি বাট লিখছো। ওকে, দেখো হি ran, বাট কোথায় ব্যবহৃত আমরা যদি এখনো পড়াইনি, তারপরে বুঝার কথা। হি ran ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল। হি কুড গেট দা বাস, সে বাসটা ধরতে পেরেছিল। তাহলে হি ran ফাস্ট, সে দ্রুত দৌড়াইছে, আর একটা হচ্ছে সে বাসটা ধরতে পারছে। তাহলে বাট ব্যবহার হয় কোথায়? একটা বিপরীত হইলে। সে দৌড়াইছে বাস ধরার জন্য, যদি সে বাসটা না ধরতে পারতো। আমি তোমাদের টেকনিক বুঝতে পারছি, এই জন্য আমি এখানে নটটাকে আগে কিন্তু কেটে দিছি। যদি এখানে নট থাকতো তাহলে বাট বসতো, এখানে তো নট নাই। হি ran ফার্স্ট, সে দ্রুত দৌড়াইছে, সে বাসটাও ধরতে পারছে। যদি সে বাস ধরতে না পারতো তাহলে একটার বিপরীত হইতো, সেই ক্ষেত্রে বাট বসতো, কিন্তু এখানে বাট বসবে না। ইয়েটও একই নিয়ম, যদি না ধরতে পারতো তখন ইয়েট বসতো। ঠিক আছে, এই দুইটা বাদ। এরপরে আসো লেস্ট কোথায় বসে? লেস্ট হচ্ছে সাবজেক্টের পরে যদি শুড বসে তখন হচ্ছে যে লেস্টটা ব্যবহৃত হয়, এই জন্য এটাও বাদ। তাহলে বাকি আছে একটা এন্ড, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার অর্থ অনুযায়ী দেখো, হি ran ফার্স্ট, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হি কুড গেট দ্য ফার্স্ট, এটাও ফার্স্টের কথা, তাহলে দুইটাই ফার্স্টের কাহিনী আলোচনা করছে, এই জন্য এখানে এন্ড বসানোটাই পারফেক্ট। মানে এই প্রশ্ন অনুসারে, যদিও আমাদের যে পরীক্ষা হয়েছে সেখানে নট ছিল, মানে এই প্রশ্নটা বাটের, আমি তো বাট পড়াই নাই, কিন্তু প্রশ্ন লিখে বলছি, এখন এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে সে দৌড়াইছে এবং বাসও ধরছে, একটা মানে অতিরিক্ত তথ্য দিয়েছে, দুইটা একই জাতীয় জিনিস, এই জন্য অ্যান্ড করছে। আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ, এটা মেবি ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, সেই প্রশ্নটা দেখি পারো কিনা। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 2010-11 সেশনে আসছে। হি ইজ punctual, he is punctual, efficient, but very neither কোনটা সঠিক উত্তর হবে কমেন্টে লেখো। হি ইজ ড্যাশ পাংচুয়াল, এই প্রশ্নটা আসছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2010-11 সেশনে। এই কোশ্চেন গুলা খুব গুরুত্বপূর্ণ, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়বা, তাহলে দেখবে যে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট অবশ্যই দিবা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস একটা কোর্স চলতেছে, মানে শুরু হয়েছে এই সপ্তাহ থেকে। ওই কোর্সটা চাইলে তোমরা এনরোল করতে পারো, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট, সি ইউনিট, এ ইউনিট, মেডিকেল, এই সবগুলার গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা ইংরেজি সাধারণত আমরা সলভ করাই দিচ্ছি খুব ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে। এগুলো সলভ করে ব্যাখ্যা সহকারে পড়লে তুমি যেই কোনো অ্যাডমিশন টেস্টেই 30 থেকে 40% প্রশ্ন এমনিতেই কমন পারবা। সবচেয়ে বিষয় হচ্ছে তুমি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারো। সেটা 1000 টাকার একটা কোর্স, সেটাতে ভর্তি হইতে পারো 018886108010, এটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে।
এটাতে অথবা ফোন দিলেই তোমরা বিস্তারিত জানতে পারো। আনসার লিখছো সবাই? আচ্ছা দেখো এখানে কাজটা কি হয়েছে, এখানে কাজটা হয়েছে হি ইজ পাংচুয়াল, সে হচ্ছে সময়নিষ্ঠ, অ্যান্ড এফিসিয়েন্ট, দক্ষ। দুইটা কাজের হয় একটা বা দুইটা, সেটা আমরা প্রশ্ন দেখি। বাট পাংচুয়াল ভেরি, এটা আসলে মিলতেছে না। হি ইজ বাট পাংচুয়াল, এখানে বাট বসানোর প্রশ্নই আসে না, এই জন্য এটা এমনি বাদ। এখানে অপশন দেখলে বুঝতে পারো নাইদারে সবসময় সাথে সবসময় নর বসে, কিন্তু এখানে আছে অর, এটা ভুল। এর নিচেরটা একবারে লাস্টে আইদারের সাথে নর দিছে, আইদারের সাথে অর বসে, এই জন্য এটাও ভুল। আর একটা হচ্ছে সঠিক, আইদার ডট ডট অর। হি ইজ আইদার পাংচুয়াল অর এফিসিয়েন্ট, সে হয় পাংচুয়াল না অথবা এফিসিয়েন্ট, মানে যে কোনো একটা। ঠিক আছে, দুইটার একটা বোঝানোর ক্ষেত্রে আইদার ডট ডট অর ব্যবহার হয়। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট অর। আরো অনেক প্রশ্ন আছে, আমি গ্রামার ভ্যাকসিন বই যেটা করতেছি ওইটাতে 100টা এমসিকিউ দিয়ে দিয়েছি সেন্টেন্স কানেক্টরের সাথে, ওগুলো প্র্যাকটিস করবে, অ্যাডমিশনের অনেক হেল্পফুল হবে। যদি বইটা মার্কেটে আসে, আমি আদৌ জানি না আসবে কিনা, অনেক কাজ করতে হয়। তারপরে এখন যেটা শিখবো সেটা হচ্ছে ইন এডিশন, বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, এগুলো সবগুলার ব্যবহার হচ্ছে যে কাছাকাছি, অতিরিক্ত তথ্য দিতে এগুলো ব্যবহার। ইন এডিশন, বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, এক্সট্রা ইনফরমেশন দিতে এই কানেক্টর গুলো ব্যবহৃত হয়। এক্সট্রা ইনফরমেশন কিরকম দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি। আবির has a nice watch, আবিরের একটা নতুন ঘড়ি আছে, আবিরের একটা কি আছে, নতুন ঘড়ি আছে। হি হ্যাজ আ কস্টলি সেলফোন, কস্টলি সেলফোন। তাহলে কি বললো, আবির হ্যাজ আ নাইস ওয়াচ, আবির একটা নতুন ঘড়ি আছে। ই হ্যাজ আ কস্টলি সেলফোন, তার একটা দামি মোবাইলও আছে, ঘড়িও আছে, একটা দামি ভালো ব্র্যান্ডের জায়েদ খানের মতন, আর একটা ভালো মোবাইলও আছে। তো এরকম একটা সেন্টেন্স এসেছে, আরেকটা সেন্টেন্স অতিরিক্ত তথ্য দিছে না তার সম্পর্কে, তার একটা ঘড়ি আছে, আরেকটা তথ্য কি দিছে, তার মোবাইলও আছে। তো এরকম যদি অতিরিক্ত তথ্য দেয় সেক্ষেত্রে ইন এডিশন, বিসাইডস এগুলো ব্যবহার হয়। ইন এডিশন। তাছাড়াও হি হ্যাজ আ কস্টলি সেলফোন, তাছাড়াও তার কি আছে, একটা দামি মোবাইল ফোন আছে, তার কি আছে, একটা দামি মোবাইল ফোন আছে। তাহলে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে ইন এডিশন ব্যবহার হয়, অতিরিক্ত তথ্য দিতে। আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দ্য ম্যান হ্যাজ আ বিগ হাউস, মানুষটার একটা কি আছে, দামি বাসা আছে। তারপর হচ্ছে শূন্যস্থান আছে, শূন্যস্থান আছে, এই শূন্যস্থানের পরে বলা হয়েছে হি হ্যাজ আ নিউ কার। দ্য ম্যান হ্যাজ আ বিগ হাউস, মানুষটার একটা বড় হাউস আছে, বাসা আছে। হি হ্যাজ আ নাইস কার, তার একটা নতুন গাড়িও আছে, একটা বাড়িও আছে, গাড়িও আছে। তাহলে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, তো অতিরিক্ত তথ্য দিতে আমরা ওই যে ইন এডিশন তো আগেরটাতে বসাইছি, এখানে আমরা বসাইতে পারি বিসাইডস, তাছাড়াও তার একটা নতুন গাড়ি আছে। আমরা এখানে দিতে পারি মোর ওভার, অধিকন্তু, অথবা আমরা এখানে দিতে পারি ফার্দার মোর, ফার্দার মোর, বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, তার কি একটা নতুন গাড়িও আছে। তাহলে এরকম যদি কোন একটা প্যাসেজের মধ্যে, তোমাদের তো এন পর্যন্ত দেখলাম আজকে, এ থেকে শুরু করে এন পর্যন্ত, আমি ওই আনসার গুলো লিখতে লিখতে বোরিং হয়ে গেছিলাম। এন পর্যন্ত কতগুলো হয়, সি পর্যন্ত 10টা, এন পর্যন্ত মেবি 14টা, মেবি ওই 14টা হচ্ছে 7 মার্কস। তো এরকম বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর 2-3টা পাবা। তাহলে এই জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে কোনো কিছুর অতিরিক্ত তথ্য দিতে বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর ব্যবহৃত হয়। তাহলে এইটা যদি বুঝে থাকো, তাহলে সবাই ইয়েস লিখে তো, ইয়েস।
সিমিলারলি অথবা ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে। সিমিলারলি অথবা ইন দ্য সেম ওয়ে কোথায় কোথায় একই জাতীয় অতিরিক্ত জিনিস বুঝাইতে সিমিলারলি অথবা ইন দ্য সেম ওয়ে ব্যবহৃত হয়। যেমন দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, ইউ শুড respect your parents. You should respect your parents dash, you should respect your teachers. You should respect your parents, তোমার পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স, তোমার শিক্ষকদেরকে সম্মান করা উচিত। তাহলে এখানে সম্মানের কথা বলা হয়েছে, এখানে সম্মানের কথা বলা হয়েছে। এরকম যদি একই জাতীয় জিনিসকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা সিমিলারলি দিব। সিমিলারলি, ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে সম্মান করা উচিত। সিমিলারলি, একইভাবে ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স, তোমার শিক্ষকদেরকে সম্মান করা উচিত। তাহলে এরকম সিমিলারলি কোথায় ব্যবহৃত হয়? একই জাতীয় কাজের ক্ষেত্রে সিমিলারলি ব্যবহৃত হয়। আশা করি সবাই অতিরিক্ত তথ্য প্রদান করতে যেই সমস্ত কানেক্টর গুলো আমি আলোচনা করছি সেটা যদি বুঝে থাকো তাহলে সবাই লেখো তো কি কোন এত কথা কোন পর্যন্ত কত আলোচনা করছি। রুল টু ডান লেখো তো, রুল টু ডান লিখো সবাই। এই তোমরাই তো বুঝতেছো নাকি? তারপরে দেখো উদাহরণ প্রদান করতে যে সমস্ত কানেক্টর গুলো আমরা ব্যবহার করি। উদাহরণ, এটা হচ্ছে রুল 3। উদাহরণ প্রদান করতে করতে আমরা কি কি ব্যবহার করতে পারি? আমরা উদাহরণ দিতে আমরা ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল, অথবা আমরা ব্যবহার করতে পারি ফর ইনস্ট্যান্স। যেকোনো একটা ব্যবহার করলে ফর ইনস্ট্যান্স, আমরা ব্যবহার করতে পারি সাস অ্যাজ, আমরা ব্যবহার করতে পারি লাইক, আমরা ব্যবহার করতে পারি নেমলি। এগুলো সব উদাহরণ দিতে। আমি যদি বলি দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। ফর এক্সাম্পল, নাউন, প্রোনাউন, এইভাবে অথবা সাস অ্যাজ দিয়ে আমরা করতে পারি। তাহলে উদাহরণ প্রদান করতে বুঝাইতে সেন্টেন্স কানেক্টরস এগুলো ব্যবহার করা হয়। যেমন আমরা দিতে পারি, একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, এই দিক থেকে লিখে দেখা যায়, many birds are called birds of prey. Many birds are called birds of prey. অনেক পাখিকে birds of prey বলা হয়, প্রে পাখি বলা হয়। এখন সেগুলোর নাম আমরা দিব। তো নাম দেওয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? ফর এক্সাম্পল, অথবা আমরা ব্যবহার করতে পারি ফর ইনস্ট্যান্স। নিচে লিখি তাহলে আর ই হইল না। ফর এক্সাম্পল, দ্য ঈগল, দ্য ভালচার, ইটিসি। ঠিক আছে, এগুলো হচ্ছে যে বার্ডস অফ প্রে। এন্ড ফর এক্সাম্পল দিছি উদাহরণ দিতে, এগুলোর নাম ঈগল, ভালচার এগুলো দিতে আমরা এই ফর এক্সাম্পল দিছি। ফর এক্সাম্পল কোন পরীক্ষা তোমার যদি মনে না থাকে তাহলে তুমি দিতে পারো ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। এখন তোমার যদি ফর ইনস্ট্যান্সও যদি না মনে থাকে তুমি ব্যবহার করতে পারো সাস অ্যাজ। সেটাও মনে না থাকলে তুমি দিতে পারো লাইক, সেটাও মনে না থাকলে তুমি দিতে পারো নেমলি, মানে নাম হচ্ছে ঈগল, ভালচার, ইটিসি। তাহলে মেনি বার্ডস আর কল্ড বার্ডস অফ প্রে, ফর এক্সাম্পল দ্য ঈগল, দ্য ভালচার, ইটিসি। এখানে ফর এক্সাম্পল ইউ ক্যান ইউজ হিয়ার ফর এক্সাম্পল
You can use here for instance such as likes, namely, etc. আশা করি সবাই বুঝতে পারছো। এক্সাম্পল ডান লেখো তো, এক্স ডান লেখো, এক্স ডান। এক্স ডান মানে হচ্ছে এক্সাম্পল দিতে যেগুলো ব্যবহার হয় এটা আর কি, এক্স ডান লেখো। দেখি কেউ না বুঝে আছে কিনা। এই ক্লাসে রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে। এটা দেখো তোমাদের জন্য একটা নতুন গ্রুপ খুলে আজকেই ক্লাস নেওয়া শুরু করছি। তোমাদের যদি রেসপন্স ভালো থাকে তাহলে আমি ক্লাস নিব, আর রেসপন্স যদি ভালো না থাকে তাহলে তো আর ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে না। ফেক বেসের মধ্যে স্টুডেন্ট রেগুলার ক্লাস করে, সেখানে রেখে তোমাদেরকেও ক্লাস করাচ্ছি। ক্লাস করতে হবে, আর ক্লাসটি একটু সুযোগ যদি হয় তাহলে শেয়ার করে দিবে, অন্যরা শিখলে যদি এটা থেকে কিছু উপকৃত হয় তুমি সেটার একটা সবও পাবা। এবার আসলে উদাহরণের ক্ষেত্রে আমরা শিখছি, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বই সাদৃশ্যমূলক। বই সাদৃশ্যমূলক তুলনা। বই সাদৃশ্যমূলক তুলনা কি, এর আগে আমরা একটা সিমিলার শিখছি না একই জিনিসকে বুঝাইতে। এখন আমরা শিখব বই সাদৃশ্য, মানে একটার সাথে আর একটা মিলে না, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি যে কানেক্টর গুলো ইনস্টিড ব্যবহার করি, ইনস্টিড, অথবা আমরা ব্যবহার করতে পারি অন দা কন্ট্রারি। আমরা ব্যবহার করতে পারি অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করতে পারি ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট। এই কানেক্টর গুলো আমরা বই সাদৃশ্য, যদি তোমার তথ্যের সাথে আরেকটা তথ্যের মিল না থাকে তাহলে ইউ ক্যান ইউজ হিয়ার ইনস্টিড, ইউ ক্যান ইউজ হিয়ার অন দা কন্ট্রারি, অন দা আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, এনি ওয়ান ইউ ক্যান ইউজ ইন দ্য সেন্টেন্স কানেক্টরস। আচ্ছা, ইন দ্য সেন্টেন্স, ঠিক আছে, সেন্টেন্স তুমি ব্যবহার করতে পারো। যেমন এক্সাম্পল দেখো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, হি ডাজ নট স্টাডি, সে পড়াশোনা করে না এট অল, সে মোটেও পড়াশোনা করে না। হি ডাজ নট স্টাডি এট অল, মোটেও পড়াশোনা করে না। তো পড়াশোনা না করে সে কি করে, ইনস্টিড, পরিবর্তে, মানে পড়াশোনা না করে হি কিলস হিজ টাইম, হি কিলস হিজ টাইম, সে পড়াশোনা না করে সে তার সময়কে নষ্ট করে, হি কিলস হিজ টাইম। তাহলে এই যে বই সাদৃশ্য, হি ডাজ নট স্টাডি এট অল, সে পড়াশোনা করে না, হি কিলস হিজ টাইম, সে তার কি করে, সময়টাকে নষ্ট করে। তাহলে এরকম বই সাদৃশ্য বুঝালে সেক্ষেত্রে আমরা ইনস্টিড ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি, অন্যদিকে ইনস্টিড, তার করার দরকার ছিল পড়াশোনা, সেটা না করে সে কি করে, সময়কে নষ্ট করে, এরকম ক্ষেত্রে ইনস্টিড। আমি অন দা কন্ট্রারি বা অন দা আদার হ্যান্ড দিয়ে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, I did not tell him to go, আমি তাকে যেতে বলি নাই, শূন্যস্থান আছে, এরপরে আমি ব্যবহার করলাম আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, পারসুয়েট, প্ররোচিত করতে, পারসুয়েট হিম টু সে। দেখো, আই ডিড নট টেল হিম টু গো, আমি তাকে যেতে বলি নাই, পক্ষান্তরে আমি চেষ্টা করছি তাকে প্ররোচিত করার জন্য, বলার জন্য আমি চেষ্টা করছি, প্ররোচনা দেওয়ার জন্য। তাইলে এটা একটা কি দিছে, বৈসাদৃশ্য, এটার সাথে একটা মিলতেছে না, অতিরিক্ত তথ্য, এবং সেটা বৈসাদৃশ্যমূলক। তো এই ক্ষেত্রে আমরা দিতে পারি হচ্ছে অন দা কন্ট্রারি, অন দা কন্ট্রারি, অথবা আমরা ব্যবহার করতে পারি অন দা আদার হ্যান্ড, অপরপক্ষে, অন দা আদার হ্যান্ড, অপরপক্ষে আমি প্ররোচনা দিচ্ছি, মানে বলতে পারি না কিন্তু তাকে প্ররোচনা করেছি, চেষ্টা করেছি বলার জন্য। তাহলে একটা আরেকটা কি বৈসাদৃশ্য, বিপরীত। এক্ষেত্রে অন দা কন্ট্রারি অথবা অন দা আদার হ্যান্ড আমরা ব্যবহার করতে পারি। তো অন দা কন্ট্রারি বা অন দা আদার হ্যান্ড তোমাদের কাছে একটু মানে যদি তোমাদের অভ্যস্ত না হয় তাহলে এইটা কোন ক্ষেত্রে ব্যবহার, আর একটু সহজ ক্ষেত্রে যদি আমি বুঝাই, বিপরীত কিছু বুঝাইতে, সেটা কি ব্যবহার হয় দেখো, আমরা সেটা শিখবো এখন। বিপরীত কিছু যদি বুঝাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বাট। বাট অর্থ কি কিন্তু, একটা এটার বিপরীত কিছু বুঝাইলে সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করি। যেমন মনে করো, দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পড়াশোনা, কঠোর পরিশ্রম করে, দে ওয়ার্ক হার্ড, ড্যাশ দে
গেট আ পুয়ার, ভেরি পুয়ার স্যালারি, ভেরি পুয়ার স্যালারি। আচ্ছা, কঠোর পরিশ্রম করলে কি করা উচিত? ভালো বেতন পাওয়া উচিত। তারা কঠোর পরিশ্রম করে, ডেইলি 8 ঘন্টা পরিশ্রম করে বা আরো বেশিও পরিশ্রম করে, কিন্তু তারা খুব কম বেতন পায়। তাহলে একটা আরেকটা কি বিপরীত, এই বিপরীত হইলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো বাট। দে ওয়ার্ক হার্ড বাট দে গেট আ ভেরি পুয়ার স্যালারি, তারা খুব কম টাকা বেতন পায়। এভাবে আমরা বলতে পারি আওয়ার কান্ট্রি ইজ ভেরি স্মল, আমাদের দেশ খুবই ছোট, বাট কিন্তু উই হ্যাভ গ্রেট রিসোর্সেস, আমাদের কি আছে? হিউজ রিসোর্সেস আছে, উই হ্যাভ হিউজ রিসোর্সেস, আমাদের অনেক সম্পদ আছে। তাহলে একটা আরেকটার বিপরীত, দেশ ছোট হইলে রিসোর্স কম হওয়ার কথা। তো আমাদের বঙ্গোপসাগরে যে পরিমাণ সম্পদ আছে, রিসোর্স আছে, প্রাকৃতিক সম্পদ আছে, ওগুলোই তো আমরা এখন উদ্ধারে করতে পারি না। বঙ্গোপসাগর ব্লু ইকোনমিকে আমরা কাজে লাগাইতে পারিনি। কিন্তু আমাদের দেশ তো অনেক, বিশ্বের অনেক দেশের তুলনায় ছোট, কিন্তু এই ছোট দেশের মধ্যে আমরা কত কি করতেছি না। আমরা যুক্তরাষ্ট্রের মধ্যে পোশাক রপ্তানিতে শীর্ষস্থান অবস্থান করতেছি, ইউরোপের বাজারের মধ্যে আমরা টপ 3-তে সবসময় থাকি। তাই এইটা আমাদের দেশ হিসেবে না, চাল উৎপাদনে বাংলাদেশ পৃথিবীর মধ্যে 3য় অবস্থানে আছে। তাহলে আমাদের দেশ ছোট হইতে পারে, কিন্তু আমাদের তো সম্পদ আছে। তাহলে একটা এটার বিপরীত হইলে সেক্ষেত্রে বাট ব্যবহার হয়। আই থিঙ্ক যে তোমরা সবাই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছি সেটা বুঝছো। এই সেম স্ট্রাকচারে আরেকটা সেন্টেন্স আমি আলোচনা করবো, ইয়েট। আলোচনা করবো ইয়েট, আলোচনা করতেছি। ইয়েটটা কি? তথাপিও। এটাও যা বলা হয়েছে সেটার সাথে আর একটা অতিরিক্ত তথ্য দিছে, আশ্চর্য হয়ে কিছু বলা, বিপরীত টাইপের কিছু বোঝায় সেক্ষেত্রে। যেমন দেখো, হি ওয়ার্কড ফাস্ট, সে কি? হি ওয়ার্ক ফাস্ট, সে হচ্ছে দ্রুত হেঁটেছিল। ইয়েট তথাপিও হি কুড নট রিচ, পৌঁছাইতে পারে না স্কুলে পৌঁছাইতে পারে নাই কোথায়? ইন টাইম, যথা সময়ের মধ্যে সে পৌঁছাইতে পারে। দ্রুত হাঁটছে, তাহলে দেখো দ্রুত হাঁটার কারণে সে স্কুলে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সে স্কুলে পৌঁছাইতে পারে নাই। একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে এবং আশ্চর্য হয়ে বলতেছে যে ইয়েট তথাপিও হি কুড নট রিচ স্কুল ইন টাইম, যথা সময়ের মধ্যে সে স্কুলে পৌঁছাইতে পারে নাই। তাহলে এরকম এটাও মানে বিপরীত টাইপের অর্থ দেয়, যেটা কাজ করার কথা সেটা বোঝায়। তোমরা বলতে পারো এখানে বাট দিলে হয় নাই কেন? বাট কিন্তু একই সেন্টেন্সের দুইটা অংশকে সংযুক্ত করতেছে। এটা কিন্তু একই সেন্টেন্সে না, এটা আলাদা অবস্থায় আছে। হি র্যান ওয়াক ফাস্ট, এটা এখানে শেষ, আবার ইয়েট দিয়ে শুরু করছি। ইয়েট তথাপিও হি কুড নট রিচ স্কুল ইন টাইম। আশ্চর্যজনক এইভাবে যদি কিছু বুঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ইয়েট দিয়ে শুরু করব। সবাই আশা করি বুঝতে পারছো। তাহলে এতক্ষণ কোনটা আলোচনা করছি? রুল 5 যদি ডান হয় লেখো তো, রুল 5 ডান। রুল 5 ডান লিখো তো। ওকে, তাহলে দেখো আমরা পরেরটাতে যাচ্ছি। এবার আমরা আলোচনা করবো স্টিল নিয়ে। আলোচনা করবো। স্টিল হচ্ছে তবুও, তারপরে এত তো সত্যি, এরকম কিছু যদি বুঝায় সেক্ষেত্রে স্টিল ব্যবহার করা হয়। যেমন দেখো, রূপা
কি বললো? উই নিউ, আমরা জানতাম, উই ডোন্ট উইন দ্য গেম, আমরা হচ্ছে উইন দ্য গেম, খেলা হচ্ছে জিতবো না, বাট কিন্তু ইট ওয়াজ স্টিল এক্সাইটিং, এটা কি ছিল? উত্তেজনাকর ছিল। এই স্টিল মানে তবুও অর্থে ব্যবহার হয়, তবুও মানে এত তো সত্ত্বেও, এই জাতীয় ক্ষেত্রে আমরা স্টিল ব্যবহার করি। তারপরেও আমরা বলি না তবুও, তারপরেও। না, আমার একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কোন ক্ষেত্রে ব্যবহার করতেছি এই সেন্টেন্সটা। বাংলাদেশ বিশ্বকাপের মধ্যে যাচ্ছে, ভালো, আমরা শুভকামনা সবসময় জানাই, কিন্তু আমরা জানি যে বাংলাদেশ মানে ফাইনাল খেলার মতো অবস্থা এখন পর্যন্ত বাংলাদেশের নাই। যুক্তরাষ্ট্র সিরিজের আমরা সেটা দেখলাম, কিন্তু তারপরে আমরা মানে একটা আশা থাকে না আমাদের, না মনে হয় যে জিতবে, মনে হয় জিতবে, যে আমরা জানি যে এই ম্যাচটা আমরা হারবো, তারপরেও আমরা খেলাটা খুব উত্তেজনাকর পরিস্থিতিতে আমরা সবাই দেখি। আমাদের বোর্ডের প্রেসিডেন্ট কি বলে, যে সবসময় মাথায় রাখতে হবে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে? তো আমাদের প্রেসিডেন্ট যদি এই কথা বলে, আমরা তো সবসময় সাপোর্টার যারা আছি আমরা একটা আশা নিয়ে বসে থাকি। তো সেম একটা এক্সাম্পল হচ্ছে উইনিও, আমরা জানতাম দ্যাট যে উই উডন্ট উইন দ্য গেম, আমরা খেলায় জিতবো না, এটা আমরা জানতাম, বাট কিন্তু ইট ওয়াজ স্টিল এক্সাইটিং, এটা তারপরেও উত্তেজনাকর একটা ম্যাচ ছিল। স্টিল, তবুও এটা উত্তেজনাকর ম্যাচ ছিল। তাহলে এরকম তবুও, এত তো সত্ত্বেও, তারপরেও, এই ক্ষেত্রে স্টিল ব্যবহার হয়। বুঝতে পারছো? আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। এরপর আসো দো অলদো। দো অলদো যদিও অর্থে ব্যবহার হয়। কি অর্থে ব্যবহৃত হবে? যদিও। দো অলদো বিপরীত অর্থে ব্যবহার হয়। বাট যেটা, সেটা তো কম্পাউন্ড সেন্টেন্স, সেটাতে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করি তাহলে হচ্ছে দো অলদো। যেমন আমরা বলি অলদো অথবা হচ্ছে দো, দুইটা যে কোনো আমরা একটা বললাম। দ্য ম্যান ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। অলদো অথবা দো, দ্য ম্যান ইজ পুয়ার, দ্য ম্যান ইজ অনেস্ট। দ্য ম্যান ইজ, মানুষ গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। মানুষ গরিব হইলে সাধারণত কি হয়, আমরা বলি না একটা কথা যে অভাবে স্বভাব নষ্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সঠিক না, বাট এটা সেন্টেন্স এরকম এক্সাম্পল হয়ে আসতেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ চোর যারা হয় তারা তো সাদে চোর করে না, তাদের সুযোগ থাকলে তো চুরি করে না কেউ, তো অভাবে পড়ে হচ্ছে চুরি করে। তো একটা লোক হচ্ছে যে গরিব কিন্তু সে খুব সৎ, গরিব হয়ে আর অর্থ নাই, সে অসৎ উপায় অবলম্বন করার কথা ছিল, কিন্তু সেটা না করে সে সৎ পথ অবলম্বন করতেছে। তার মানে একটার বিপরীত। মানুষটা গরিব, এটা মনে করে তার নেগেটিভ সাইড, কিন্তু সে হচ্ছে সৎ, এটা হচ্ছে তার পজিটিভ সাইড। এটার বিপরীত। এই বিপরীত বুঝাইতে এখানে অলদো অথবা দো ব্যবহার হয়েছে। অলদো অথবা কি ব্যবহার হয়েছে? দো ব্যবহার হয়েছে। আর এই সেন্টেন্সটা যদি তুমি কম্পাউন্ড সেন্টেন্সে করো তাহলে কি হবে? দ্য ম্যান ইজ পুয়ার, মানুষটা হচ্ছে গরিব, বাট হি ইজ অনেস্ট। তাহলে যে বাট দিছি, দ্য ম্যান ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, তাহলে এই বাটও বিপরীত অর্থ দেয়, দো অলদো বিপরীত অর্থ দেয়। বাট ব্যবহার হবে কম্পাউন্ড সেন্টেন্সে, দো অলদো ব্যবহার হবে কমপ্লেক্স সেন্টেন্সে, যেটা তোমাদের শর্ট সিলেবাসে নাই। বুঝতে পারছো কিনা? এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করছি সেটা ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার সেম একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস বুঝাচ্ছি। এই দো অলদো, এখন এইটারে তো এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, কমপ্লেক্স, আর এটা আছে কম্পাউন্ড সেন্টেন্সে। এখন এটা যদি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করি তখন কি? তখন দিতে হবে আমাদের ইনস্পাইট অফ ডিসপাইট, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিতে হবে। একই সাথে আলোচনা করে দিই তাহলে আর ভুল হবে না। ইন স্পাইট অফ অথবা ব্যবহার হবে ডিসপাইট, সত্ত্বেও। সত্ত্বেও বুঝাবে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, এটাও বিপরীত অর্থে ব্যবহৃত হয়। নাউন ফ্রেজ অথবা ভার্ব প্লাস আইএনজি রাখি ইন স্পাইট অফ ডিসপাইট ব্যবহার হয়। যেমন দেখো, হি carried on working in spite of
বিইং ইন, হি ক্যারিড অন ওয়ার্কিং, সে কাজ চালিয়ে গিয়েছিল, ইন স্পাইট অফ, সত্ত্বেও, বিইং ইল, অসুস্থ হওয়া সত্ত্বেও সে কাজ চালিয়ে গেছে। অসুস্থ হইলে তো কাজ চালানোর কথা ছিল না, তাহলে সে অসুস্থ কাজ চালিয়ে গেছে, এটা পজিটিভ, সে অসুস্থ এটা তার নেগেটিভ, একটা বিপরীত। এক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ অথবা ডেসপাইট দিয়েছি। আরেকটা এক্সাম্পল দেখো, ডেসপাইট দিয়ে লিখি, ডেসপাইট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম সত্ত্বেও, ডেসপাইট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম সত্ত্বেও, হি কুড নট সাকসিড, কঠোর পরিশ্রম সত্ত্বেও সে সফল হইতে পারে নাই। তাহলে এই যে ডেসপাইট আছে, মানে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করছে, ডেসপাইট হার্ড ওয়ার্ক, ডেসপাইট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, হি কুড নট সাকসিড, সে সফল হইতে পারে নাই। একজন ডেইলি 10 থেকে 12 ঘন্টা 15 ঘন্টা পড়ছে, বাট সে রেজাল্টটা পজিটিভ আসে নাই। তো একটা বিপরীত না, এরকম যদি বিপরীত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ ডেসপাইট, মানে এই সেন্টেন্সটাকে যদি আমরা এখন বার্ড দিয়ে করি তাহলে কি হবে, হি প্রথম নিয়ে আসবো, হি, তারপর আমরা দিব ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, বাট, কিন্তু এই যে হার্ড ওয়ার্কটাকে আমরা এখন ক্লজে রূপান্তর করছি, হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, বাট কিন্তু হি কুড নট সাকসিড, সে সফল হইতে পারেনি। তাহলে এটা আমরা বাট বিপরীত অর্থ দিয়েছে। এন্ড এটা যদি কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো দিয়ে করে তাহলে কি হবে, দো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, হি কুড নট সাকসিড, সে সফল হইতে পারে। তাহলে দেখো আমরা দুইটা এই সবগুলো জিনিস এতক্ষণ আলোচনা করছি, দো অলদো, দো এখানে অলদো দিতে পারো, বাট দিতে পারো, এখানে ডিসপাইট বা ইন স্পাইট অফও দিতে পারো, তাহলে সবগুলা বিপরীত অর্থ ব্যবহার হয়েছে। দো অলদো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে, বাট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে, আর ইন স্পাইট অফ ডিসপাইট হচ্ছে সিম্পল সেন্টেন্সে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে সিম্পল এটা তো জানো, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকবে, সরি দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, মাঝখানে কনজাংশন থাকবে, কোঅর্ডিনেটিং কনজাংশন। এইটার জন্য একটু ক্লজ সেন্টেন্সটা বুঝলে সুবিধা হয়, বাট তোমরা অর্থ দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? অর্থ দেখলে বুঝবে। ইন স্পাইট অফ ডিসপাইট এর পরে সাধারণত নাউন ফ্রেজ বসে, নাউন ফ্রেজ অথবা ভার্ব প্লাস আইএনজি বসবে, নাউন ফ্রেজ অথবা ভার্ব প্লাস আইএনজি বসবে, বিপরীত অর্থ দিবে। এই পর্যন্ত যা আলোচনা করছি বিপরীত এর ক্ষেত্রে যদি বুঝে থাকো তাহলে রুল 6 ডান লেখো তো, রুল 6 ডান। কত রুল পড়াই দিছি জানেন, একটা লিখে রাখো, রুল 6 ডান। এই আজকে কি আর ক্লাস করবা নাকি আজকে এইখান পর্যন্তই থাকবে? একটু কমেন্টে জানাও তো, 11টা যেহেতু বেজে গেছে। আমি কি আর কন্টিনিউ করবো নাকি আজকে এইখানেই থাকবে? হ্যাঁ স্যার, কন্টিনিউ করলে ভালো হয়। একজন লিখছো আর একজন লিখছো স্যার এখানেই থাক। আরেকজন করে, দুইজন দুই রকম কমেন্ট করছো, আরেকজন করে যে কি ও কিরকম কমেন্ট করে দেখো তোমরা ইয়ে করো। আর আমাদের কোর্সের এটা তো ফ্রি কোর্স, তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য যতটুকু সহযোগিতা দরকার আমি এই গ্রুপটার মধ্যে ক্লাস নিয়ে শেষ করে দিব। এইটা কোনো ধরনের পেইড কোর্স না, বাট আমাদের নিজের চলার জন্য হইলে কিছু পেইড কোর্স লাগে, আমাদের অর্থের প্রয়োজন আছে, নাইলে আমরা ঢাকা শহরে টিকে থাকতে পারবো না, ঠিক আছে? সেটার জন্য আমার একটা পেইড কোর্স আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে ভর্তি হোক, না এলে কোনো জোড়া বলি নেই।
এটা একবারই তোমাদের বিষয়। এইচএসসির জন্য যেহেতু এটা ফ্রি ক্লাস, তাহলে এইচএসসির কোর্সটার আর বিজ্ঞাপন দিচ্ছি না। অ্যাডমিশন সবাই টার্গেট থাকে, তোমরা সবাই এইচএসসি পরীক্ষার পরে নিশ্চয়ই তোমাদের একটা টার্গেট আছে, যে কেউ হচ্ছে যে মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, কেউ হচ্ছে যে বুয়েটে পড়াশোনা করবা, কারো টার্গেট আছে তার মা বাবা ছোটবেলা থেকে টার্গেট করতেছে তাকে মেডিকেলে পড়াবে, ডাক্তার বানাবে। ছোটবেলায় এম ইন লাইফে তোমরা পড়ছো না, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, কেউ হচ্ছে যে আই ওয়ান্ট টু বি আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ আছে যে আই ওয়ান্ট টু বি আ ম্যাজিস্ট্রেট। বিভিন্ন স্বপ্ন নিয়ে তোমরা পড়াশোনা করতেছো। তো তোমাদের সেই স্বপ্ন পূরণের একটা স্বার্থ মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। তো এইচএসসি পরীক্ষা তোমরা অলরেডি অনেকেই হচ্ছে এইচএসসি পরীক্ষা মনে করে এ প্লাস পেয়ে আসছো, এইচএসসি পরীক্ষাও তোমরা একটা এ প্লাস পাবা মনে করে একটা ভালো রেজাল্ট করতেছো। এসএসসি এইচএসসি রেজাল্ট এইটা যেমন গুরুত্বপূর্ণ, এর চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে তোমাকে মানে ভর্তি হইতে হবে। তো সেই বিশ্ববিদ্যালয়ে এই এসএসসি পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য তোমরা সময় পাইছো 2 বছর প্লাস। এইচএসসি পরীক্ষার সময় তোমরা পাবা প্রায় 20 মাসের মতো, 19 থেকে 20 মাসের মতো টাইম পাবা, ঠিক আছে? কিন্তু এই এ প্লাসের জন্য যতটুকু পরিশ্রম করতে হবে এর চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে হচ্ছে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এইচএসসি পরীক্ষার পরে তোমরা 3 থেকে 4 মাস সময় পাবা। এখন এই 3 থেকে 4 মাস সময় খুবই কম, যেই সময়ের মধ্যে তোমরা এই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় আসলে পড়তে মানে প্রিপারেশন নেওয়াটা সম্ভব না। তো সেই প্রিপারেশনটা তোমাকে নিতে হবে এইচএসসি থেকে একটু একটু করে পড়তে হবে, ঠিক আছে? বিশেষ করে সায়েন্সে যারা আছো তোমরা তো তোমাদের গ্রুপ সাবজেক্ট পড়তেছো, এগুলো থেকে মেডিকেলে প্রশ্ন আসে, তাদের এক্সট্রা আসলে পড়ার দরকার পড়ে না। কিন্তু যারা মানবিক বিভাগ এবং বাণিজ্য মানে ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষার্থী আছে, তাদের ইংলিশ বাংলা বেসিক কনসেপ্ট থেকে প্রশ্ন আসে। যেমন আজকে এই যে সেন্টেন্স কানেক্টর পড়াইছি, এগুলোর কনজাংশন থেকে প্রশ্ন আসবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে আসবে। আর সেটা যদি তোমরা কানেক্টরে শিখতেছো না, সেটার জন্য এইচএসসি তে থাকতেই একটু পড়াশোনা করলে তোমাদের এই রাস্তাটা সহজ হয়ে যাবে। আজ থেকে 2 বছর পরে যাতে করে তুমি কার্জন হলের মধ্যে দর্শনার্থী হিসাবে না, তুমি একজন শিক্ষার্থী হিসাবে যাইতে পারো, সেটার জন্য তোমাকে এখন থেকে যদি একটু পড়াশোনাটা সিরিয়াসলি করো, একটু মানে মনোযোগ দিয়ে পড়ো, রেগুলার রুটিন করে কন্টিনিউয়াসলি পড়তে পারো, তাহলে এই জিনিসগুলো আসলে তোমাদের কাছে কঠিন হবে না। একবার ভালো প্রিপারেশন নিলে তুমি যেখানে পরীক্ষা দিবা সেখানেই চান্স পাবা। তাহলে সেই কনফিডেন্সটা তোমাকে বিল্ড আপ করতে হবে। আর সেইটার এখন তোমরা হয়তো বা তোমরা কি পড়বা, এইচএসসি পড়বা না একাডেমিক পড়বা, আসলে খুঁজে পাচ্ছ না। তো তোমাদের সাপোর্ট করার জন্য আমরা সব সময়ই থাকি। তো আমাদের সেইটার একটা পার্ট হিসাবে আমি এই মানে লাস্ট হচ্ছে যে 20 তারিখ থেকে 2টা ক্লাস হয়েছে, 20 তারিখ থেকে একটা কোর্স শুরু করেছি অ্যাডমিশনের জন্য। এটার আসলে কোনো হোমওয়ার্ক কিছু নাই, এটা ক্লাসের মধ্যেই শুধু আলোচনা হবে। সেটার নাম হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্স। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্স কি, এটা আসলে সবার জন্য নতুন, কারণ এরকম কোনো কোর্স আসলে এই মানে ইয়েতে হয় না, কেউই করে না। তা আমরা এই কোর্সটা লঞ্চ করছি। কেন লঞ্চ করছি? দেখো, তুমি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য প্রিপারেশন নেবে। এখন বি ইউনিটের প্রশ্ন হয় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। তুমি তোমার বাংলা পাঠ্য বই পড়তেছো, ইংরেজি পাঠ্য বই, গ্রামার পড়তেছো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন খুলে দেখবা ওই প্রশ্নগুলো, ইংলিশের প্রশ্নগুলো হয় বেসিক থেকে, বাংলা গ্রামারে কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্ন হয়, সাধারণ জ্ঞান কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্ন হয়। কিন্তু তুমি যেই সিস্টেমে পড়তেছো ওই সিস্টেমে হয়তো বা নাও আসতে পারে, যার কারণে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 20 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবা, রেজাল্ট অ্যানালাইসিস করে দেখবা যে 90% শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেল করে। তো পাশ করে কত পার্সেন্ট? মাত্র 10% শিক্ষার্থী পাশ করে। সেই 10% শিক্ষার্থীর মধ্যে তো সবাই ভর্তি হইতে পারে না, টোটাল 2 থেকে 3% শিক্ষার্থী ভর্তি হইতে পারে। তাহলে তোমাকে একটু টেকনিক্যালি পড়তে হবে। আর এটার প্রথম পদক্ষেপ কি পড়তে হবে, এটা যেমন গুরুত্বপূর্ণ, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি পড়তে হবে না, কোনটা কোনটা বাদ দিতে হবে। তো সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। তুমি যেইখানে পরীক্ষা দিবা তোমার একটা টার্গেট আছে, যে তুমি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবা, অথবা তোমার টার্গেট হচ্ছে তুমি মেডিকেলে পরীক্ষা দিবা। যেইখানেই পরীক্ষা দাও, তোমার প্রথম কাজ হচ্ছে তোমার একটা প্রশ্ন ব্যাংক কিনে সেইটা অ্যানালাইসিস করা, পড়ে ফেলা, সেটা অ্যানালাইসিস করে ব্যাখ্যা সহকারে, শুধুমাত্র উত্তর মুখস্থ করা না। এখানে 4টা অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তরটা কেন হয়েছে সেটা জানবা, বাকি 3টা উত্তর কেন হয় না এলিমিনেশন প্রসেস অনুযায়ী সেটাও শিখবা, এবং এটা কোন টপিক থেকে আসছে সেটা পড়বা। এরকম একটা প্রশ্ন ব্যাংক যখন তুমি শেষ করে ফেলবা, তখন তুমি তোমার পাঠ্য বই যখন বাংলা পড়বা, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদে কোন কারক, এরকম একটা প্রশ্ন আসছে, তখন তুমি পড়ার সময় ওইভাবে পড়ে নিবা।
কালকে সলভ করাইতে গেছি হচ্ছে যে তাহারাই পড়ে মনে ওইখানে উন্মনা, এই উন্মনার একটা প্রশ্ন আসছে, তো এইরকম অ্যানালাইসিস করে করে তোমাকে পড়তে হবে। তো সেটার একটা প্রাথমিক সারথি হিসেবে আমরা এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্সটা লঞ্চ করেছি। এইখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবিসি ইউনিট, মেডিকেল এবং বিসিএস এই সবগুলার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রিলি প্রশ্নগুলা, এমসিকিউ প্রশ্নগুলো হচ্ছে সলভ করাই দিব ক্লাসে ব্যাখ্যা সহকারে। এই জিনিসগুলো যদি সলভ করতে পারো তাহলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে 30-40% প্রশ্ন কমন পাবার সাথে সাথে যেই কোনো বিষয় পড়ার একটা তুমি প্যাটার্নটা বুঝতে পারো, কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবো। তো এই কোর্সটা আমরা 1000 টাকা ভর্তি করাচ্ছি, কোর্সের ফি হচ্ছে 1000 টাকা। তোমাদের এখান থেকে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হইতে চাও, যদি মনে হয় যে আমার এইচএসসির সাথে সাথে অ্যাডমিশনে একটু একটা ধাপ এগিয়ে রাখতে চাই, তোমরা জয়েন হইতে পারে, এটা কারোর জন্য বাধ্যবাধকতা নয়। এটা ভুল বুঝার দরকার নাই যে আমি ফ্রি ক্লাস করে তোমাদেরকে ইনভাইট করতে এসে পেইড কোর্সের বিজ্ঞাপন দিছি। আসলে এটা তোমাদেরকে প্রথমে বলে রাখছি যে আমার ফ্রি, তোমাদেরকে যতটুকু দরকার আমি এই গ্রুপটাতে ক্লাস নিয়ে শেষ করে দিব। কিন্তু এইটা তো আসলে একাডেমিক নেট, এটা ভিন্ন জিনিস। অ্যাডমিশন সবাই টার্গেটও থাকে না, অল্প কিছু শিক্ষার্থীর টার্গেট থাকে, তাদের জন্য এই কোর্সটা। তো যদি কেউ ভর্তি হইতেছে আমি জানাই দিচ্ছি, কারণ আমরা রিস্ক করি কম, সমস্যা হচ্ছে এই জায়গায়। তো এই কোর্সটার ফি 1000 টাকা, 2টা ক্লাস হয়েছে। আবার আগামীকালকে রাতে হচ্ছে মেডিকেলের প্রশ্ন সলভ করবো, মেডিকেলের ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রশ্নটা সলভ করবো এই লাস্ট যেই মেডিকেল পরীক্ষাগুলো হয়েছে এগুলো থেকে। তোমরা যারা ভর্তি হইতে চাও এই যে নাম্বারটা আমি প্রথমে একবার দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি 08861088010। এইটা বিকাশ নগদ সব আছে, এটাতে টাকা পাঠিয়ে ভর্তি হইতে পারো। অথবা ইংলিশ অ্যাপসের একটা অ্যাপ আছে, প্লে স্টোরে ইংলিশ অ্যাপস লিখে সার্চ দিবা, ইংলিশ অ্যাপস এটা লিখে সার্চ দিবা। ওইখানে গিয়ে অ্যাপটার মধ্যে গিয়ে দেখবা যে প্রথমে কোর্সটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, ওইখান থেকে রেজিস্ট্রেশন করে ক্লাসে জয়েন দিতে পারবা। এই হচ্ছে একটু বিজ্ঞাপন টাইপ কথাবার্তা বললাম। সর্বোপরি হচ্ছে এই কোর্স যদি নাও করো, অ্যাটলিস্ট যেই কথাগুলো প্রথম বলছি একটা টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করে দাও। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে সেন্টেন্স কানেক্টরের বাকি অংশগুলো। কবে ক্লাস হবে সেটা আমি ফেসবুক গ্রুপে জানাই দিব। আমার সাধারণত আগামী সোমবার ক্লাস আছে ফেস বেসে, মঙ্গলবার ক্লাস আছে, বুধবারে খালি আছে। হ্যাঁ, বুধবারে খালি আছে, হয়তো বুধবারে নিতে পারি। তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা 2-3 মিনিটে করতে পারো। আমার ক্লাস অফিসিয়ালি শেষ হয়েছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কারো প্রশ্ন থাকলে করো, আমি দেখে আনসার দিচ্ছি। তাহলে নেক্সট ক্লাস আমরা বিকজ থেকে শুরু করবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।